বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও ক্রিকেটের সমসাময়িক নানা বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। আমজাদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনে দেখলাম একদম শেষের দিকে উইকেট নিয়ে কিছু কথা হয়েছে। এই সিরিজের কিন্তু সবচেয়ে বেশি আলোচিত যেটা ছিল উইকেট। প্রথমে কালো মাটির অতীতেও কিন্তু কালো মাটি ব্যবহার করা হয়েছিল, আমরা দেখেছি এই উইকেটে। কিন্তু উইকেটের ধরন বা আচরণ নিয়ে অনেক কথা হচ্ছে এবং ক্যারিবিয়ান যিনি এসেছেন স্যামুয়েল বাদ্রিও আমি দেখলাম যে সমালোচনা করেছেন। আসলে এই সিরিজটা তো শেষ, কালকে শেষ ওয়ানডে। পরবর্তী যেটা আপনার হবে টি-20 সিরিজটা চিটাগংয়ে, সেখানকার উইকেট নিয়ে আসলে আপনারা কি ভাবছেন বা কেমন হতে যাচ্ছে? আপনারা দেখেন যে ওই কালকের যে ওয়ানডেটা অনুষ্ঠিত হবে ওইটা হচ্ছে উইকেট নাম্বার 6-এই হবে, যেটাতে প্রথম ওয়ানডে হয়েছিল। আচ্ছা, তো আগে হচ্ছে প্রথম ওয়ানডেতে হচ্ছে আপনি একটু বেশি ড্রাই ছিল, তো এক্সপেক্টেড যেটা হয়তো বা কালকে কিছুটা হলেও আপনার ময়েশ্চার থাকবে উইকেটে। এবং উইকেটের যে হচ্ছে আপনারা জানেন যে হচ্ছে টেস্টিং প্রসেস থাকে, বাউন্স টেস্টিং প্রসেস। প্রথম ওয়ানডের আগে এটা অলমোস্ট 90% অ্যাকুরেসি ছিল, বাউন্সের কনসিস্টেন্সি ছিল। তো এটা 18টা স্টেপ মেনটেন করে একটা প্রসেস হয়। তো আমরা আত্মবিশ্বাসী যে এইটাতে অ্যাকুরেসি থাকবে, মানে আনইভেন বাউন্স হবে না এবং ময়েশ্চার কিছুটা হলেও আগের থেকে বেশি থাকবে। ওকে, বেটার, তার মানে আপনি দাবি করছেন যে বেটার কিছুটা হবে। কিন্তু টি-20 সিরিজ, টি-20 আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজ দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন, যদিও তারা সম্প্রতি নেপালের কাছে হেরেছে, উল্টো দিকে বাংলাদেশ আবার দারুণ ফর্মে আছে, 4টা সিরিজ জিতেছে। বলা যায় টি-20তে বাংলাদেশ তাদের সেরা সময় পার করছে। সেই চিটাগংয়ের উইকেটটা নিয়ে আসলে আপনারা কতটা কি ভাবছেন বা কেমন হতে পারে? আমরা জানি চিটাগংয়ের উইকেট সবসময় রান হয়। চিটাগংয়ের উইকেট আমি যদি দেখেন যে বিপিএল এ যখন খেলা হয়, ফর এক্সাম্পল ওই উইকেটে যখন প্রথম ম্যাচটা হয় তখন হাই স্কোরিং থাকবে, বাট যদি আবার সেকেন্ড টাইম ওই উইকেটটা ইউজ করা হয় তখন একটু স্কোরটা কমে যায়, কারণ ওখানে যে পানিটা ইউজ করা হয় ওইটা কিন্তু লবণাক্ত পানি। তো ওই জন্য অন্যান্য জেলায় যেভাবে আমরা উইকেটটা পরিচর্যা করা যায় ওইভাবে পানি ধরে রাখতে পারে না, বা ধরে রাখলেও ওই কারণে হচ্ছে পরের দিকে একটু স্কোরটা কমে। জি, তো তার মানে আমরা বিপিএল এর মতো উইকেট দেখতে পাবো, হয়তো হাই স্কোরিং ম্যাচ দেখবো আপনার ইয়েতে, আপনারা বেশি দিন হয়নি আপনাদের, যদি বলে 15 দিন, আপনারা মানে 1 মাসও হয়নি, 15 দিন আপনারা আছেন দায়িত্বে। এই মুহূর্তে আসলে আপনারা 15 দিনের জার্নিটা যদি বলি, যে প্রথম সিরিজ এবং প্রথম সিরিজে উইকেট নিয়ে বেশ আলোচনা, এটা কিভাবে সামলালেন আপনারা? আসলে আপনাদের জন্য এই এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? দেখুন, উইকেটে হচ্ছে আগে যেটা হতো আপনার হচ্ছে মরা ঘাস বা আপনার প্ল্যান্টেড গ্রাস যেটা ইউজ করা হতো, তো এটার ইউজ কমপ্লিটলি বন্ধ করা হয়েছে। আপনি যে কোনো জিনিস যখন একটু পরিবর্তন করবেন আপনি কিছুটা অবস্ট্যাকল ফেস করবেনই। তো এখন হচ্ছে একটা উইকেটে ঘাস জন্মাতে, ন্যাচারাল নতুন করে ঘাস জন্মাতে কয়েক মাস সময় দিতে হয়। তো উই আর হোপফুল দ্যাট বাই দ্যাট টাইম ঠিক হয়ে যাবে, আর আশা করা যায় সমস্যাগুলো হবে না। ওই মরা ঘাসগুলো মিক্স হয়ে পিচে এই প্রবলেমটা হতো। আর আরেকটা জিনিস হচ্ছে আবার মিরপুরে কিন্তু বছরের মধ্যে প্রায় 150 দিন ক্রিকেট হয়। হ্যাঁ, তো সবাই মিরপুরেই খেলতে চায়। আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, বিগ 3 লাইক ইন্ডিয়া, ইংল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া, তারা কিন্তু ঢাকা এবং চট্টগ্রামের বাইরে খেলতে চায় না, কখনো খেলেও নি ইতিপূর্বে। ঢাকা প্রিমিয়ার লিগের খেলা দলগুলো তারা মিরপুরে চায়, ব্রডকাস্টিং ফ্যাসিলিটির জন্য মিরপুর সুবিধা। বিপিএল এর বেশিরভাগ খেলা মিরপুরে হোস্ট করতে চায়, এনসিএল এর খেলা মিরপুরে চায়। তো সব খেলায় যদি মিরপুরে হয়, উইকেট যদি রেস্ট না পায়, তাহলে তো আমাদের জন্য একটু ডিফিকাল্ট মেইনটেইন করা। এক্স্যাক্টলি। সামনে আরেকটা সিরিজ আছে, আয়ারল্যান্ড আসছে, ওয়েস্ট ইন্ডিজ যাবে, আয়ারল্যান্ড আসবে, সেখানেও 2টো টেস্ট আছে, লিমিটেড ওভার ম্যাচ রয়েছে। নিশ্চয়ই এই সিরিজ থেকে আপনারা, যদিও আপনি গ্রাউন্ডস কমিটির না, উইকেট না, আপনাকে অনেক বেশি প্রশ্ন করছি, যেহেতু আপনি তারপরে বিসিবির পরিচালনা পর্ষদের একজন মেম্বার, এই কারণেই জানতে চাওয়া যে সেই সিরিজেও নিশ্চয়ই বিষয়গুলো মাথায় রাখবেন। 2টো যেহেতু টেস্ট আছে আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে, এবং সেই দল অনেকগুলো নতুন মুখও কিন্তু রয়েছে। আমার সেকেন্ড টেস্টটা ঢাকায় হবে, মিরপুরে। ওইটা জানেন, যদি আমাদের যে মুশফিকুর রহিমের যদি 2টা টেস্টই খেলে, ওটা 100তম টেস্ট হবে। আর ওই টেস্টের জন্য একটা উইকেট প্রিপেয়ার করা হচ্ছে, হয়তো নোটিস করবেন। সো আশা করা যায় ওখানে ঘাসও হচ্ছে, জন্মাচ্ছে, ওখানে ঘাসগুলো কাটা হচ্ছে না। সো আশা করা যায় যে উইকেটটা ভালো থাকবে, কম্পিটিটিভ উইকেট। মুশফিকের আপনি বললেন 100তম টেস্ট, নিশ্চয়ই বোর্ড থেকে কালকে এটা নিয়ে কথা ছিল আপনার সঙ্গে, নিশ্চয়ই কোনো পরিকল্পনা আপনারা করবেন মুশফিকের, বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে ফর দ্য ফার্স্ট টাইম কেউ 100 টেস্ট খেলবে, নিশ্চয়ই আপনাদের পরিকল্পনা থাকবে। সেটা থাকবেই, যে তাকে যথাযথ সম্মান প্রদর্শন করার। এক্স্যাক্টলি। আর একটু কথা বলতে চাইবো, এই যে প্রতিবেদনে শুধু দেখছি না, আপনি যদি দেখেন সোশ্যাল মিডিয়াতে ফলো করেনি নিশ্চয়ই, একই সঙ্গে মেইন স্ট্রিম মিডিয়াতেও কিন্তু আসছে, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে আসলে অনেক আলোচনা হচ্ছে। তিনি সিন্ডিকেট একটা পরিচালনা করেন বা অনেক ধরনের কথাবার্তা, তার প্রিয় ছাত্র রয়েছে কিছু বিষয়, এগুলো আসলে টিমে কেমন এফেক্ট করছে বা আপনার কি মানে আদৌ করছে কি এই বিষয়গুলো? দেখুন, দল যখন পারফর্ম করে তখন সব ভালো, যদি পারফর্ম না করে, ইনাওয়ে মানে যদি জয় না আনতে পারে, তখন হয়তো বা ছোট ছোট জিনিস বা
যে মিস্টেকগুলো হয় আনইনটেনশনাল সেগুলো অনেক বড় হয়ে যায়। জি। এখন ক্রিকেটে একটা বড় জিনিস হচ্ছে ডিসিশন মেকিং। এক এক সময়ে ধরেন যে আমাদের ডিসিশন মেকিং হয়তো সবসময় অ্যাপ্রোপ্রিয়েট হয় না, আবার অনেক সময় হচ্ছে ইট ফেভার্স। সো এখন হয়তো বা লাস্ট কয়েকটা ম্যাচে ব্যাটিং অর্ডার রান করতে পারিনি বা আমরা জয়ী হতে পারিনি ওডিআইতে, এগুলো নিয়ে কথা হচ্ছে। বাট সিলেকশন যেটা বলেন, আমাদের কোচিং প্যানেল বলেন বা যারাই বলেন, এটা তো কন্টিনিউয়াস প্রসেস এবং এখানে ইভ্যালুয়েশনেরও একটা প্রসেস থাকে। অবশ্যই ইভ্যালুয়েশন হবে, ওখানে দেখা যাবে। শুধু খেলোয়াড় না, কোচদের বিষয়ের কথাটা বলছেন যে ইভ্যালুয়েশন হবে। একই সঙ্গে সেই বিষয়টাও কিন্তু চলে আসে যে মেহেদী হাসান মিরাজ, যাকে এবছরই কিন্তু দায়িত্ব দেওয়া হচ্ছে 1 বছরের জন্য। অনেকেই বলছেন আসলে হয়তোবা তাদের না জানার কারণে যে মিরাজ বিশ্বকাপ পর্যন্ত তিনি দলের অধিনায়ক থাকবেন কিনা, তবে তার যে দায়িত্ব 1 বছরের জন্য, এই সিরিজটা যদি জিতে যায় হয়তোবা তার ক্যাপ্টেন্সি আমাদের যেটা ধারণা যে হয়তোবা টিকে যাবেন। যদি সিরিজটা বাংলাদেশ হেরে যায় হয়তোবা বিসিবি কঠিন সিদ্ধান্ত নিতেও পারে। তবে আপনারা কি সেটা রিভিউ করবেন? মিরাজের নেতৃত্বের বিষয়টা নিয়ে আলোচনা করবেন নিশ্চয়ই বোর্ড। এরপরে আমাদের স্কেডিউল ওডিআই ছিল পাকিস্তানের সাথে, হয়তোবা সেটা নাও হতে পারে। পিএসএল এর স্টার্টিং ডেটের সাথে কনফ্লিক্ট করার জন্য হয়তো ওডিআই নাও হতে পারে, বা হতে পারে যদি না হয় তাহলে নেক্সট আমাদের হচ্ছে নিউজিল্যান্ডের সাথে। সো ওটা নেক্সট মের দিকে। সো আমাদের এনাফ টাইম আছে প্রিপেয়ার করার জন্য, ভ্যালিডেট করার জন্য। সো তখন বলা যাবে। এক্স্যাক্টলি। তো আজকে নিশ্চয়ই একটা স্বস্তির খবর পেয়েছেন, মানে বোর্ড বিসিবির জন্য আপনারা বিপিএল আয়োজন করার জন্য বেশ কাজ শুরু করে দিয়েছেন। আপনারা ফ্র্যাঞ্চাইজি চেয়ে আপনারা বিজ্ঞাপন দিয়েছেন এবং এলপিএল এবছরের জন্য স্থগিত করা হয়েছে। ক্ল্যাশ করতো এলপিএল এবং বিপিএল, এটা নিশ্চয়ই কিছুটা হলো আপনাদের জন্য একটা রিলিভিং যে এলপিএলটা এবছর হচ্ছে না, শ্রীলঙ্কান প্লেয়ারদেরকে আমরা দেখতে পারবো বিপিএলে। আশা করা যায় যে এটা আমাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে অ্যাভেলেবিলিটি অফ ওভারসিজ প্লেয়ার্স কেমন হবে, আমরা কিন্তু বলেছি যে আপনারা ধৈর্য রাখেন, ভালো হবে। আমাদের আগেও ভালো প্লেয়াররা পারফর্ম করেছে, খেলে গিয়েছে বিপিএল এ প্রতিটা আসরেই। এবারও ভালো প্লেয়ারদেরকে আপনারা দেখতে পারবেন, রিনাউন্ড ফেসেস যারা। আর এলপিএলটা হচ্ছে যদি হতো তাইলে হয়তো 5 দিনের জন্য বিপিএল এর সাথে প্রথম 5 দিন কনফ্লিক্ট করতো। তো এটা কোনো মানে ইস্যু ছিল না ইনাবে, বাট হয়েছে। তো আমাদের এখানে এলপিএল ইনক্লুডিং ওভারসিজ অ্যান্ড ওদের লোকাল লঙ্কান প্লেয়াররা যারা, ওনারা তো অ্যাভেলেবল থাকবেনই আমাদের বিপিএলে, যদি প্রোভাইডেড যে তারা এনওসি পায়। আর এটা তো জানেন যে তাদের হচ্ছে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনের জন্য তাদের 3টা স্টেডিয়াম রেনোভেট করতে হবে, ওই জন্য তারা বন্ধ রেখেছে। এক্স্যাক্টলি। বিপিএল প্রসঙ্গটা যেহেতু এসেছে, আইএমজিকে 3 বছরের জন্য আপনারা বিপিএল আয়োজনের দায়িত্বটা দিয়েছেন। অনেক ধোঁয়াশা রয়েছে আইএমজির। অ্যাকচুয়ালি এই দায়িত্বটা বলতে বিপিএল আয়োজনের কি কি দায়িত্ব তারা পালন করবে সেটা যদি একটু বলতেন, যে আইএমজি অ্যাকচুয়ালি কোন বিষয়গুলো দেখভাল করবে বিপিএল এর। আচ্ছা, স্টার্টিং ফ্রম হচ্ছে আপনার একটা হচ্ছে মিডিয়া রাইটস। জি। ইন্টারন্যাশনাল মিডিয়া রাইটসের ক্ষেত্রে তারা সহযোগিতা করবে আমাদের। এইটাতে হচ্ছে প্যাকেজটা প্রিপেয়ার করা, প্লাস হচ্ছে একটা ভালো ভ্যালু এনশিওর করার জন্য। তারপর হচ্ছে আমাদের স্পন্সরশিপ এবং ওভারঅল লোকাল স্পন্সরশিপ, লোকাল স্পন্সরশিপ এবং ওভারঅল কিছু কিছু ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট বা টু মেক ইট আ বেটার টুর্নামেন্ট। এক্স্যাক্ট। কি প্রত্যাশা করছেন আইএমজির কাছ থেকে? আইএমজি অনেক বড় বড় আইপিএল করেছে, নর্থ আমেরিকার বড় বড় ইভেন্ট তারা অর্গানাইজ করেছে, তাদের কাছ থেকে আপনাদের আসলে এক্সপেকটেশনটা কি? দেখুন, আমাদের বিপিএলে যে প্রতিবারই যদি আমরা বলি প্রবলেম হচ্ছে ব্যর্থতা, এগুলোর পাশাপাশি কিন্তু আমাদের বিপিএল এ সফলও হয়েছে, অনেক কিছু আমাদের নতুন করেও এসেছে। সো এবারও আশা করা যায় যে আমাদের বিপিএল আমরা সফলভাবে সম্পন্ন করতে পারবো। বাট যে ফাইন্ডিংসটা ছিল ওটা আইএমজির ওয়ান অফ দ্য ফাইন্ডিং, যে আমাদের ফ্র্যাঞ্চাইজি সিলেকশন প্রসেসটা, সো এইটা আমাদের উইথ ডিউ ডিলিজেন্স করতে হবে। তো এটাতেই তারা আমাদেরকে প্রায়োরিটি দিচ্ছেন। সো আমাদের ফ্র্যাঞ্চাইজি সিলেকশন প্রসেসটা যদি ভালো হয়, আমাদের টুর্নামেন্টটা অনেক স্মুথ হয়ে যাবে। ফ্র্যাঞ্চাইজি নির্বাচন নিয়ে তাদের কিছু পরামর্শ দিয়েছে বা তাদের কিছু সে থাকবে, এই বিষয়টা যদি একটু বলতেন, যে এই বিষয়ে কি তারা আইএমজি বিসিবির সঙ্গে কাজ করবে, না তারা কিছু পরামর্শ দিয়েছে বা গাইডলাইন আপনাদেরকে দেবে? তারা অলরেডি গাইডলাইন দিয়েছে আমাদেরকে, কিছু সেট ক্রাইটেরিয়া দিয়েছে, ওইগুলো ফলো করার জন্য তারা রেকমেন্ড করেছে। অ্যান্ড অফকোর্স সিন্স আইএনজি যে আমাদের সাথে কাজ করবে আইএমজি, তো এই জন্য তো মানে জয়েন্টলি জিনিসগুলো বেটিং করা হবে। জি। আইএমজি আসলে 3 বছরের চুক্তি করছেন আপনারা, কি মনে হচ্ছে এই 3 বছরে বিপিএল এর মানটাকে কোথায় নিয়ে যাবেন? গত বছর যখন ফারুক ভাই বিসিবি প্রেসিডেন্ট ছিলেন, টিকিট বিক্রি থেকে রেকর্ড পরিমাণ অর্থ এসেছিল, কিন্তু অন্য বিষয় দিয়ে কিন্তু আসলে এক ফ্র্যাঞ্চাইজি, যদি আমরা বলি দুর্বার রাখছি, সেই ফ্র্যাঞ্চাইজি আসলে পুরো বিপিএলটা ডুবিয়েছিল। এইবার আসলে আপনার কি মনে হচ্ছে আইএমজি আসছে, গতবারের এইসব ভুল ত্রুটি থেকেও নিশ্চয়ই বোর্ড কিছু শিক্ষা নেবে, কি প্রত্যাশা করছেন বা আপনারা কি অঙ্গীকার করতে পারেন বা সমর্থকদের দর্শকদের আসলে কি উপহার দিতে পারবেন, আপনারা কি মনে হয়? আমরা তো সবসময় পজিটিভ ওয়েতেই চিন্তা করব। আর এখানে আমাদের ধরেন যে লাস্ট ইয়ার যে প্রবলেমগুলো ছিল, ওইগুলোর জন্য কিন্তু আমাদের ব্যাংক গ্যারান্টিটা একটা রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে। প্লাস অন টপ অফ দ্যাট আমাদের কিন্তু একটা টার্নওভারের একটা রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে, যে মিনিমাম টার্নওভার 1000 কোটি টাকা।
আপনি যদি যে কোম্পানি বা যারা আসবে আপনার মনে করেন যদি কিউমুলেটিভলি যদি কেউ কনসোর্টিয়াম করেও আসে 1,000 কোটি টাকার যদি আপনার ট্রানজ্যাকশন থাকে ইন আ ওয়ে আপনি ধরতে পারেন যে তার হয়তো বা 10% যদি নেট প্রফিট হয় হয়তো 100 কোটি টাকা। তো যার 100 কোটি টাকা প্রফিট আছে সে 10-15 কোটি টাকা খরচ করার সামর্থ্য রাখে আমরা মনে করি। সো এই জিনিসগুলোতে কিছু জিনিস আমাদের ফোকাস করা জরুরি ছিল, তো এই জিনিসগুলো ইনশাআল্লাহ এবার হবে। এটা আপনারা কতটা মানে আপনারা এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার ব্যাপারে আপনারা কতটা হোপফুল যে মানে এটা শেষ পর্যন্ত আপনারা গতবারও কিন্তু এরকম অনেক শুনেছিলাম শেষ পর্যন্ত দল হচ্ছিল না বিধায় কিন্তু এভাবে লাস্ট মোমেন্ট আমরা দেখেছি। এটা থাকতেই হবে, আপনার সিস্টেম কামস ফার্স্ট। ওকে, এবার আপনারা কয়টা দল শেষ পর্যন্ত আমরা শুনেছি 5টা বা 6টা, মিনিমাম 5টা ম্যাক্সিমাম 6টা পর্যন্ত আমরা অ্যাকোমোডেট করতে পারবো। কিন্তু আমরা যেটা শুনেছি যে অনেক আগ্রহর সংখ্যাটা আরো বেশি, দেখা যেতে পারে যে অতীতে 7 দল নিয়েও হয়েছে। সেক্ষেত্রে আপনারা যদি আগ্রহ অনেক বেশি হয় দল বাড়ানোর কোনো পরিকল্পনা আছে বা বাড়াবেন কি 7 দলের টুর্নামেন্ট? এই মুহূর্তে 5টা থেকে 6টার মধ্যেই আলোচনা হচ্ছে, বাট তারপরও হচ্ছে 28 তারিখের পর বাদবাকি জিনিসগুলো যাচাই বাছাই করে জিনিসগুলো বোঝা যাবে। আপাতত 5টা থেকে 6টার মধ্যেই আমরা স্টিক থাকছি। আরেকটা বিষয় আপনারা বলছিলেন যে বিদেশি তারকা খেলোয়াড় আসবে। আমরা সবসময় দেখেছি অতীতেও যে ডিরেক্ট সাইনিং এর একটা প্রভিশন থাকে এবং সেখানে সে খেলোয়াড় কত টাকা পারিশ্রমিক পাচ্ছে সেই বিষয়টা কখনো ডিসক্লোজ করা হয় না, এবং অনেকে আমরা শুনেছি যে একজন খেলোয়াড়ের পেছনে অতীতে দেখে 2-3-4 কোটি টাকা পর্যন্ত অফার করা হয়েছে বা তারা পারিশ্রমিক পেয়েছে। এগুলো শোনা কথা, আমাদের কাছে কোনো ডকুমেন্ট নেই। এই বিষয়টা আপনারা আটকানোর জন্য বা এখানেও কিন্তু একটা বড় অ্যামাউন্ট চলে যায়, আমি চ্যাম্পিয়ন হতেই হবে এই মানসিকতা থেকে তারা হয়তো ফ্র্যাঞ্চাইজিগুলো অ্যাগ্রেসিভলি তারা খরচ করে, এই বিষয়টাকে লাগাম টানার কোনো কি আপনারা ব্যবস্থা করবেন? আমাদের যেখানে হচ্ছে আমাদেরটা তো জানেন যে ড্রাফট সিস্টেম, বিডিং সিস্টেম না। আচ্ছা, ড্রাফটে হচ্ছে আমাদের হাইয়েস্ট যে ভ্যালুটা যেটা থাকে ওর বেশি তো এক্সিড করবে না। অনেক প্লেয়ার আছে হয়তো বা তারা ওই পারিশ্রমিকে খেলতে আগ্রহী না, তো ওই ক্ষেত্রে তারা হয়তো ফ্র্যাঞ্চাইজিরা তার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে এবং তখন তারা প্রাইসটা সেট করে থাকে তার বেসড অন প্লেয়ারের ইম্পর্টেন্সের উপরে বা স্ট্যান্ডার্ড প্রাইসিং, তখন তারা সেট করে থাকে। আর এটা হচ্ছে বাই পার্টি এগ্রিমেন্ট হয়, ওটাতে হচ্ছে প্লেয়ার ওভাবে তার নিজের রেসপন্সিবিলিটিতেই আসেন খেলতে। সেক্ষেত্রে এখন পর্যন্ত কোনো ডাইরেক্ট সাইনিং এর খুব একটা প্রবলেম হয়নি পেমেন্ট রিলেটেড ইস্যুতে। এক্স্যাক্টলি। আরেকটা বিষয়, বিপিএল এ তো আমরা দেখেছি যে এরই মধ্যে দায়িত্ব নিয়েই বেশ কয়েকজন পরিচালক রাজশাহী ভেন্যুতে গিয়েছিলেন, দেখেছেন, পজিটিভ কিছু তারা বলেছেন। একই সঙ্গে বরিশালেও যাওয়ার কথা রয়েছে, যেহেতু এই দুইটা ভেন্যুই মোটামুটি রেডি। 4th ভেন্যু অ্যাড করার ব্যাপারে আপনারা কতটা আশাবাদী যে, এবং সেটা যদি হয় কোন ভেন্যুটা আপনারা আসলে এগিয়ে রাখছেন, রাজশাহী না বরিশালকে? দেখুন, এবার কিন্তু আমাদের যে নাম্বার অফ ম্যাচেস কম হবে, দলের সংখ্যা যদি কমে যায়, আমাদের হয়তো বা 6টা টিম যদি হয় ধরে নেন, ফর এক্সাম্পল ম্যাক্সিমাম 30টা গ্রুপ স্টেজের ম্যাচ হবে। আমাদের যদি ডাবল হেডার থাকে 2টা করে ম্যাচ হলে 15টা ম্যাচ ডে হবে। সো 15টা ম্যাচ ডেতে 3টা ভেন্যু ইজ সাফিসিয়েন্ট শুড বি। 4th ভেন্যুর প্রয়োজনীয়তা আছে কিনা বা কি করবে এখনো ডিসিশন হয়নি, ওটা গভর্নিং কাউন্সিল এবং বোর্ড যথাসময় সিদ্ধান্ত নেবেন 4th ভেন্যুর ব্যাপারে। সেক্ষেত্রে আসলে আপনারা অনেক আশা নিয়ে আছে। আমরা যেহেতু অনেক রিপোর্ট করে দেখি রাজশাহী বরিশালের বাসী 2-3টা ম্যাচ হলে তো নিশ্চয়ই আমরা দেখবো। বা আমাদের রাজশাহী, বগুড়া, বরিশাল, খুলনা, এই 4টা স্টেডিয়ামকেই আমাদের প্রিপেয়ার করতে হবে, নট অনলি ফর বিপিএল বাট আমাদের যে পরিমাণ হচ্ছে খেলা অর্গানাইজ করতে হবে বা আমাদের ভবিষ্যতের জন্য আমাদের পাইপলাইনের প্লেয়ার প্রিপেয়ার করার জন্য আমাদের এই 4টা স্টেডিয়ামকে আমাদের রেডি করতে হবে। এটা উইদাউট এনি স্পেসিফিক পারপাস আমাদের দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য প্রিপেয়ার করতে হবে, এবং অলরেডি কাজ শুরু হয়েছে, আপনি তো দেখেছেন। ইভেন রংপুর, ওখানে কাজ চলছে, রংপুরে যে আমাদের ক্রিকেট গার্ডেন, জি ওখানেও কাজ চলছে। ওখানেও হয়তো কিছু স্টেডিয়ামের পাশাপাশি আমাদের কিছু ইনফ্রাস্ট্রাকচার, একাডেমি, ডরমেটরি, এগুলোরও কিছু প্ল্যানিং ফেজে আছে। তো হয়তো ইনশাআল্লাহ শর্ট টাইমে হয়তো এক্স্যাক্টলি। আমরা আসলে সবারই অনেক প্রত্যাশা এই বোর্ডের কাছ থেকে, ডেফিনেটলি আপনার সেগুলো প্রত্যাশা যে সেগুলো পূরণ করবেন। অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে কথা বলার জন্য। দর্শক, আমরা তখন কথা বলছিলাম বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনের সঙ্গে।